যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সুন্দর দিয়ে তো আর্ট হয় না। কোরবানিতে মনির আপার বাসায় যতটুকু মাংস যায় আমার বাসায় ততটুকুই মাংস আসবে। সেরাটা দিয়ে এখনো কোনো গান গাইতে পারিনি। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি। আমাদের বাড়ির দরজা বন্ধ হতো না। এই দেশটা শিশুদের জন্য এই মুহূর্তে একটা লিভিং হেল। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি এমন একজন যিনি কখনো প্রিয়তমা, কখনো পরিরূপে আমাদের মাঝে হাজির হন। তিনি আমাদের সবার প্রিয় কোনাল। কোনাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। 2009 সালে সেরা কণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে এই দেশের মানুষ তোমাকে চিনেছে। তুমি নিজে কবে নিজেকে গায়িকা হিসেবে আবিষ্কার করেছো? আমার একটা ছবি আছে, আমি হারমোনিয়ামের চেয়ে ছোট, হারমোনিয়ামটা ধরতেও পারছি না, কিন্তু হারমোনিয়াম বাজানোর চেষ্টা করছি। আসলে আমার মা গান করতেন, গান করেন এখনও, চর্চা নাই। তার একটি অ্যালবামও আছে। আচ্ছা। তো আমার নানা বাড়িটা একটা খুব সাংস্কৃতিক পরিবেশের একটা বাড়ি, একটা ঘর। তো সেখানে সবাই গান গায়। তো কেউ আলাদা করে গায়ক কিংবা গায়িকা এটা বুঝ হওয়ার আগেই আমরা সবাই গাই। সো ওইভাবে নিজেকে আসলে বুঝিনি, কিন্তু গানটাকে একেবারে মার কণ্ঠ শুনে ভালোবেসেছি। তো গানটাকে বুঝ হওয়া থেকেই ভালোবাসতে শিখেছি। গায়ক কিংবা গায়িকা কিংবা শিল্পী হওয়ার যে ব্যাপারটা, সেটা তো মনে হয় আজও হতে পারিনি। তোমার যে পরিবারের পরিবেশটাই এমন ছিল যে হ্যাঁ, সবাই গান গায়। মামারাও গাইছে, মা গাইছে, আমার নানা কয়েকটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন, ভায়োলিন, বাঁশি। তো নানা ওগুলো বাজাচ্ছে, আমার নানি গান গাইছে। সো এখানে কার গলায় আলাদা করে সুর আছে এটা বোঝার উপায় নেই। সবাই ভালোবেসেই গান গায়, কেউ সুরে গায়, কেউ সুরে গায় না। মানে দৈনিক রুটিনের মতো, খাওয়া দাওয়া মতন ছিল। হ্যাঁ, স্কুলে যাওয়া বা এগুলোর মতো করে গানটাও এভাবে চলে আসছিল। অ্যাবসলিউটলি। আনুষ্ঠানিকভাবে তুমি কখন গান শেখা শুরু করলে? আমার তো গানটা মার কাছে হাতেখড়ি, আম্মুই আমাকে প্রথম শিখিয়েছে। এরপর তো আমি খুব ছোটবেলায় তো কুয়েতে চলে গিয়েছি। তো কুয়েতে ওখানকার যারা আছেন ওই ছোট্ট জায়গাটাতেই তো আর মানে বেশি অপশন নাই বাংলাদেশের মতো। যখন কুয়েতে গিয়েছিলে তখন তোমার বয়স কত? আই থিঙ্ক 5। আচ্ছা। এসো গান শিখি, ওস্তাদ মুন্সি ওয়াদুদ উনার বই থেকে সারেগামাপা শিখেছি, ওইভাবে শুরু। তুমি যখন সেরা কণ্ঠে নাম লেখালে, এর আগে কি তোমার গাওয়ার ব্যাপারটা কি কন্টিনিউ করছিলে? হ্যাঁ, আমি কিন্তু কুয়েতে আমাদের বিভিন্ন সংগঠন ছিল, সেগুলোর কিছু সংগঠনের প্রেসিডেন্ট আমার বাবা, আমার মা কালচারাল সেক্রেটারি। আমি আজীবন দেখেছি আমাদের বাংলাদেশের বাড়িও, কুয়েতেও আমাদের বাড়ির দরজা বন্ধ হতো না। মানুষজন আসছে, মিটিং হচ্ছে, রিহার্সালস হচ্ছে, এমন একটা পরিবেশে বড় হয়েছি। তো ওখানকার আয়োজনগুলোতে আমরা গান গেয়েছি, আমরা উপস্থাপনা করেছি, নেচেছি, নাটিকা হতো, একক নাটিকা করেছি। ওই মানে সবার অফিস আমাদের স্কুলের ফাঁকে ফাঁকে উইকেন্ডগুলোতে। সো ওই চর্চাটা ছিল, স্টেজে উঠে গান গাওয়া বা গানের চর্চাটা সেখানে ছিল। মানে তুমি শিল্পী হবে না হবে এটা ব্যাপার না, কিন্তু তুমি গান ভালোবেসে গান গেয়ে যাচ্ছি। হ্যাঁ, জীবনের একটা অংশ গান। সেরা কণ্ঠে কিভাবে এলে? সেরা কণ্ঠে আমি দেশে এমনি এসেছিলাম। তো সেরা কণ্ঠের প্রথম সিজন যেটা 2008-এর, ওইটা কুয়েতে বসে অর্ধেকটা দেখেছি। এবং তার আগে তো ক্লোজ আপ 1 হয়েছে, যদিও তখন কুয়েতে এনটিভি ছিল কিনা আমার মনে পড়ছে না, চ্যানেল আই ছিল। সেটা দেখে আমার কুয়েতের আঙ্কেল আন্টিরা খুব বলতো যে কোনালের যাওয়া উচিত, চেষ্টা করুক। আব্বু আম্মুও এনকারেজ করতো। তো এমনিই নাম দিয়েছিলাম আসলে। এটা যে এমনি যে এই দূর চলে আসবে সেটা কখনোই জানতাম না, ওইভাবেই হলো। 1.5 যুগ আগের যে কোনাল, এখনকার যে কোনাল, কি পার্থক্য দেখো? অনেক পার্থক্য। মাথা এখন অনেক ঠান্ডা, ধৈর্য অনেক বেশি। এটা বয়সের জন্যও হতে পারে, এবং হচ্ছে এখন আমি জানি আমি কতটা জানি না। বাহ। এখন আমি বুঝি আমার কতটা কম জ্ঞান। ভবিষ্যতে হয়তো আরও বুঝবো যে আরও কত জানি না, না জেনে
কম জ্ঞানে কত কথা বলে ফেলি, কত গান গেয়ে ফেলি। তো 1.5 যুগ আগে যে কনফিডেন্স নিয়ে গাইতাম, ওই কনফিডেন্স এখন নাই। কারণ এখন এখন কি? আমি জানি যে শিক্ষার্থী হিসেবে আমি কতটা পিছানো, আরও কত জানতে হবে, আরও কত গাইতে হবে, আরও কত চর্চা করতে হবে। সো 1.5 যুগ আগে ওই সময়টাতে তোমাকে যত মানুষ চিনতো বা তোমার যে একটা পরিচিতি হয়েছে, ঠিক আছে, কিন্তু এই সময়টাতে, এই জার্নিতে তুমি কিন্তু গান গেয়ে গেয়ে তোমার আচার আচরণে, চাল চলনে সব কিছু মিলিয়ে তুমি যে এখন একটা আকাশে জল করছো, এই যে একটা সাফল্য। সাফল্যর সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক রকম। আমি যেটা করি সেটা মানে আমার একাডেমিক ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কিংবা আমার গানের ক্ষেত্রেই হোক, যেটাই করি সেটাকে এত বেশি ভালোবেসে করি, এটার প্রতি ভালোবাসাটা তীব্র থাকতে হয়, আমি যেই কাজই করি না কেন। তো আমার মনে হয় যে যতদিন ভালোবাসা যার থাকে সে ততদিন ওইটা নিয়েই থাকে। এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেও আমার সাথে তার ভালোবাসা যতদিন থাকবে আমি ততদিন তার সাথে হ্যাপি। রাইট। তেমনি আমার গান কিংবা আমার পড়াশোনা, আমার এই কাজের জায়গাগুলোর ক্ষেত্রেও আমি ভালোবেসে গেছি শুধু। সো সম্ভবত সেই ভালোবাসার রিটার্নটা পেয়েছি, যত পেয়েছি আমার মনে হচ্ছে তাহলে আরও ভালোবাসি, তখন মানুষ আরও ভালোবাসা দিয়েছে, এভাবেই এটার সঙ্গে সঙ্গে থেকেছি। কোনাল এখন বাংলাদেশের সঙ্গীতের ঠিক কোন জায়গাটা দাঁড়িয়েছে? এটা জীবন বলতে পারবে, আমি জীবনেরটা বলতে পারবো না, আমি তো না, আচ্ছা না, যে নিজেকে নিজে ভাবা, নিজেকে কল্পনা করা, নিশ্চয়ই তুমি শিল্পী হিসেবে তোমার একটা যে অবস্থান। আমি অবস্থান কোনোদিনও ভাবিনি, কখনো জানিও না, মনে হয় না ভাবলেও আমি এটা বুঝতে পারবো। আমি তো গান গেয়ে যাই, শ্রোতা বলবে আমি কোথায় আছি, সঠিক আছি কি না, কোথায় দাঁড়িয়ে আছি, এটা তুমি বলতে পারবে, শ্রোতা বলতে পারবে, আই ডোন্ট নো। গত ঈদে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় তোমার গাওয়া পরে গানটি দেশ জুড়ে আলোচিত হয়েছে। এই গানটির সঙ্গে তুমি কিভাবে যুক্ত হলে? গানটি তো ডেমো শুনেছি আমি আরও আগে। আচ্ছা। তো আমাকে ইমরান পাঠিয়েছে যে বন্ধু এরকম একটি গান, এই গানটি প্রিন্স সিনেমায় যাওয়ার কথা, তুমি শুনো। তো শুনলাম, জানলাম যে গানটি তোমার লেখা, আরও ভালো লাগলো। এরপর তো রেকর্ডিং করলাম। রেকর্ডিংয়েও ইমরান অনেক দিন বলছিল যে ভয়েস দিয়ে যাও, হচ্ছিল না। তো ফাইনালি যেদিন ভয়েস দিতে গেলাম সেদিন আমি অনেক অসুস্থ, সেদিন আমার চোখে ইনফেকশন হয়েছে, আমি খুব ভুগছি, আমার চোখ ব্যথা। সো ভয়েস দিয়ে যখন বের হলাম ততক্ষণে আর চোখ ব্যথা নাকি ইনফেকশন কিছুই মনে নাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এত সুন্দর একটা গান, এই গানটা নিশ্চয়ই মানুষ পছন্দ করবে। মানে যে এক্সাইটমেন্ট নিয়ে আমরা গিয়েছি ইমরান, আমি, যেমন সুন্দর তুমি লিখেছো, সো ওই এক্সাইটমেন্টে আর অসুস্থতা ভুলে গিয়েছিলাম আসলে। ঈদের আরেকটা সিনেমা রাক্ষসে তোমার একটা গান ছিল। রাক্ষসের গানটার জন্য আমাকে নিধি একদিন নক করে, আমি যেদিন গাইতে যাই সেদিনও আমি জানি না এটা রাক্ষস সিনেমার গান। আমাকে নিধি নক করে ডেট চায়, সময় চায় রেকর্ডিংয়ের জন্য। তারপর আমি যাই, যাওয়ার পরে গিয়ে দেখি স্টুডিওতে ইমরান। আচ্ছা, সারপ্রাইজিং। তো তারপরে আমরা ওখানে কথা বললাম, এবং সেদিন কিন্তু আমার মানে কমপ্লিট ভয়েস দেওয়ার কথা না, সেদিন আসলে আমাকে নিধি বলছে তুমি আসো গানটা শুনো, একটা সিনেমার গান আছে ঈদের, তুমি গানটা শুনো। শুনতে গিয়ে নিধি বললো যাও গেয়ে ফেলো। মারলাম, আমি তো মাত্র শুনলাম এই গান, আমি আগে শুনিও নি, বুঝলি, গাও দেখি না হলে আবার ভয়েস দিবা। তো ওই গানটা তো আমার জাস্ট 4টা লাইন, সো ওই দিনই গেয়ে দিলাম। নিধির ডিরেকশনে এর আগে আমি জিঙ্গল গেয়েছি, জিঙ্গলে ভয়েস দিয়েছি, কিন্তু এই প্রথম আমি সিনেমার গান গাইলাম। ও আমার এত প্রিয় একজন মিউজিক ডিরেক্টর, এবং ওদের ওই 2 ভাইয়ের যে প্রোডাকশন, আমি ওদের সাউন্ডের বিশাল বড় ফ্যান। ওরা এত সুন্দর চমৎকার একটা কম্প্যাক্ট সাউন্ড বের করতে পারে গানটার, যেটা অনেক বড় ব্যাপার। সো আমার কাছে খুব ভালো লেগেছে এই কাজটা করে। 2টা গানেরই সহশিল্পী ইমরান, ওটা কেমন লাগছে? আমার ভালো লাগে। ইমরান আর আমি একই রিয়ালিটি শোর, এবং হয় কি, যারা রিয়ালিটি শো থেকে আসে তাদের প্রথম প্রশ্ন এটাই করা হয়, রিয়ালিটি শো থেকে আসলে তো শিল্পী হারিয়ে যায়, আপনারা কয়দিন থাকবেন ঠিক করেছেন? সত্যি তাই, হ্যাঁ। এটা আমি 2009 সাল থেকেই শুনছি। সো আমার মাঝে মাঝে ভালো লাগে যে ইমরান আর আমি একই রিয়ালিটি শো থেকে এসে
আলহামদুলিল্লাহ মানুষের একটা ভরসার জায়গা তৈরি করতে পেরেছি। একদম তাই। এবং আছি, এখনও কাজ করছি দুজন মিলে। সো ও আমার একজন ভালো বন্ধু। আমরা দুজন যখন কাজ করি তখন আলাদা একটা কমফর্ট আছে, কারণ একদম আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে ওকে চিনি, ও আমাকে চেনে। আর ও যখন মিউজিক ডিরেক্টর হিসেবে গাইড করে শিল্পীকে, ওটা আরও কমফর্টিং। দেখা গেল যে অন্য আরেকটা জায়গায় গেলে একটা লাইন পারফেকশন আসা পর্যন্ত আমিও দিচ্ছি বা মিউজিক ডিরেক্টরও বলছে আপু আরও কয়েকবার দেন। ইমরান কয়েকবার না বলে বন্ধু ডান, ও ওর মতন করে ভয়েসটা বের করে নিয়ে আসে। সো আমার ভালো লাগে। আমার মনে হয় ইমরান তোমার জন্য লাকি। শুধু এই দুইটা গান না, ইমরানের সাথে তোমার আরো সুন্দর সুন্দর গান আছে, মেঘের নৌকা, সুরমা সুরমা, মায়াবী। আমরা কি কোনো একটা গানের কিছু অংশ শুনতে পারি? হাওয়া মেঘে কত কথা, কবি ভাঙে নীরবতা, আমি জড়িয়েছি তোমার মায়াতে, ছায়া রোদে কানাকানি হতে পারে জানা জানি, আমি বদলে গেছি তোমার ছোঁয়াতে, ভালোবেসে ফেলেছি জানি না তো কি করে, পলক তো আর পড়ে না, তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি মন ভরে না, তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, যত দেখি চোখ সরে না। খুব সুন্দর, খুব সুন্দর। আমি খুবই তৃপ্ত হলাম তোমার এই গানটা শুনে। গায়িকা হিসেবে তুমি কতটা তৃপ্ত? আমার কাছে মনে হয় যে আমি আমার সেরাটা দিয়ে এখনো কোনো গান গাইতে পারিনি। আমার প্রত্যেকটা গান শুনলেই মনে হয় যে আমি আরও সুন্দর গাইতে পারবো, আরও ভালো গাইতে পারবো, এবং আরও ভালো কোনো গান হয়তো আমার জন্য অপেক্ষা করছে, যেটা আমি দর্শককে উপহার দিব। তোমার মোট গানের সংখ্যা কত হবে এখন পর্যন্ত? নো আইডিয়া। সেই 2009 থেকে গাইছি, এবং আমি এটা তুমি জানো যে সেরা কণ্ঠর চ্যাম্পিয়ন হওয়ার 2-3 দিন পরে আমি আমার ফার্স্ট ফিল্মে প্লেব্যাক করেছি। এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। 2009 থেকে আমি সিনেমায় গাইছি, এর বাইরেও গাইছি, মানে সিঙ্গলসে, অ্যালবামসে গাইছি। সো হবে, আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া, আমি কাউন্ট রাখি না। সিনেমায় তোমার এত এত সাকসেস, সাম্প্রতিক সময় যদি বলা যায় প্রায় প্রতিটা সিনেমায় তোমার গান থাকছে, এবং এইসব গান সাফল্যের দিক থেকে অনেক দূর চলে যাচ্ছে। তোমার গানের সঙ্গে কিন্তু একটা নাম বলতেই হয়, শাকিব খান। মেগাস্টার শাকিব খানের অনেক সিনেমায় তুমি গান করেছো। সর্বশেষ পরি গানটার কথা যদি আমরা বলি, এর আগেও তুমি অনেকগুলো গান করেছো। ওনার সঙ্গে তোমার সম্পর্ক দুর্দান্ত। তুমি ওনাকে ভাইয়া ডাকো, উনি তোমাকে বোনের মতোই দেখে। আমি যেটা জানতে চাচ্ছি, তোমাদের এই যে সম্পর্কটা আসলে কিভাবে এতটা মজবুত হলো? শাকিব ভাইয়ের ফিল্মের অনেক গান আমি গাইনি। ইদানিংকালে আমার গানগুলো দেখে বলে মানুষের মনে হয় যে আমি অনেক গান গেয়েছি, কিন্তু আমার সমসাময়িক যেসব শিল্পী, শাকিব ভাইয়ের ফিল্মে কিন্তু তাদের গান আরও অনেক বেশি, তারা আরও অনেক আগে থেকেই গাইছেন। আমার শাকিব ভাইয়ের প্রথম ফিল্মে গান গাওয়া হচ্ছে আরও ভালোবাসবো তোমায়, তখন থেকে। এটা হচ্ছে অলিক ভাইয়ের ফিল্ম। সো অলিক ভাই তখন আমাকে বলেছিল, এবং তখন থেকে আমি নিয়মিত গাই। তার আগে কিন্তু গাইনি, কারণ শাকিব ভাইয়ের ফিল্মে গাওয়া, উনি নাম্বার 1। উনার ফিল্মে বেশিরভাগ সময় তাদেরই গান থাকে যারা পরীক্ষিত। একদম তাই। তো আমি যখন নতুন এসেছি, তো খুব স্বাভাবিক, আমাকে তো আর তখন সুযোগটা কম ছিল। আস্তে আস্তে আমার অন্যান্য গানও যখন মানুষ কিছুটা পছন্দ করেছে, তখনই আমার সে অফারটা এসেছে। সো যে কারণে সবার মনে হয় যে অনেক গেয়েছি, তা না। অনেক মুভি হয় যে মুভিগুলোতে আমার সে সুযোগটা হয় না। যেহেতু নামটা শাকিব খান, সে কারণে চোখে পড়ে সবার। এর বাইরে যত ফিল্ম হচ্ছে, তুমি ঘুরে ফিরে দেখবে যে কয়েকজন শিল্পী কিন্তু সেই ফিল্মগুলোতেও গাইছে, কিন্তু তাদেরকে কেউ এই প্রশ্নটা করবে না, কারণ কৌতূহল এবং চাহিদা, সাফল্য, হ্যাঁ, সবকিছু ওই একটা নামের সাথে বেশি জড়িত, যে কারণে মানুষের প্রশ্ন ওইটার সঙ্গে বেশি জড়িত। এনিওয়েজ, সম্পর্কের কথাটায় আসি। সম্পর্কের কথাটা হচ্ছে, শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে অনেকের পরিচয় হয়, অনেকের দেখা হয়েছে।
আমারও ওইভাবেই কথা হয়েছে, জিয়া আমার দুজনেরই ওইভাবে কথা হয়েছে, জিয়ার বেশি কথা হয়েছে। সো সেখান থেকে যখন প্রথমবার সিনেমা রিলেটেড, গান রিলেটেড কথা যখন হয়, এটা কোভিডের সময় সম্ভবত, ইফ আই এম নট রং, রাইট। তখন শাকিব ভাইয়ের সঙ্গে আমরা মুখোমুখি, তখন একটা শুটিং বা কিছুতে, তো তখন অনেক বিষয়ে কথা হতে হতে, ভাইয়া আপনি এভাবে এটা করেছেন খুব ভালো লেগেছে, বা এটা আপনি এভাবেও করতে পারতেন, একটা দুটো আমি আসলে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনি না এটা এভাবে করতে পারেন কিন্তু ভালো হবে, আমরা অমুক জায়গায় এরকম দেখি, আপনি এরকম করতে পারেন। তো ভাইয়ার ওই আইডিয়াগুলো খুব ভালো লেগেছিল। এরপর থেকে আমাদের মাঝে মাঝেই জিয়া আমার শাকিব ভাইয়ের আড্ডা হতো, কথা হতো, যেখানে আমরা অনেক কিছু আদান প্রদান করতাম। ভাইয়া আমাকে বলতো যে তুমি এরকম গান করো। সো এই ধরনের আইডিয়াস আদান প্রদান হতে হতে আমাদের ফ্যামিলি বন্ড কিন্তু আরও কাছে এসেছে, আরও স্ট্রঙ্গার হয়েছে, যেটা তো এখন অনেক বেশি স্ট্রং। ভাইয়ার আপন বোন, রক্তের বোন যে মনি আপা, তো কোরবানি ঈদে মনির আপার বাসায় যতটুকু মাংস যায় আমার বাসায় ততটুকুই মাংস আসবে, কারণ আমি তার ছোট বোন। এবং এই সম্পর্কটা ভরসার উপর ভিত্তি করে, সত্যি তাই। জিয়ার সাথে বা আমার সাথে বা তোমার সাথেও ভরসার উপর ভিত্তি করে সব সম্পর্ক। তিনি ততটুকুই ভরসা আমার এবং জিয়ার উপরে করেছেন, এবং আমরা তো অবশ্যই, শাকিব ভাই আমাদের একজন গাইড। বাহ। আমি বা জিয়া যে কাজটা করি না কেন, কোথাও না কোথাও সেখানে শাকিব ভাইয়ের একটা ইনপুট থাকে, সেটা আমাদের ফ্যামিলি ডিসিশন হোক বা আমাদের কাজের ক্ষেত্রে হোক। সো আই এম হ্যাপি যে এমন একজন দূরদর্শী মানুষ, যিনি বাংলাদেশের এন্টারটেইনমেন্টের একজন টপ পারসন, তার কাছ থেকে আমি সরাসরি উপদেশও নিতে পারি, এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। সম্প্রতি একটা টিভি অনুষ্ঠানে আমি দেখেছি যে তোমার একটা ইন্টারভিউস, এখানে উনি তোমাকে নিয়ে কথা বলছেন, সারপ্রাইজ করেছে। হ্যাঁ, এটা মানে আমার মনে ভাগ্য, এটা আমার জীবনের অন্যতম একটা পাওয়া। কারণ হচ্ছে দেশের সিনেমার শীর্ষ নায়ক এবং হচ্ছে এন্টারটেনমেন্ট, আমরা যদি বলি এই ডিপার্টমেন্টেরই সেরা তারকা উনি। শুধু বাংলাদেশের না, দুই বাংলার শীর্ষ একজন নায়ক শাকিব খান। সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে তাদের মধ্যে অন্যতম একজন শাকিব খান। সো তার সান্নিধ্য পাওয়া, তার কাছ থেকে একটা উপদেশ পাওয়া, তার সঙ্গে কথা বলা, এটা অনেক বড় ব্যাপার। একদম তাই। অ্যান্ড আই এম হ্যাপি যে আমি বা জিয়া আমরা সেই ভরসাটুকু অ্যাচিভ করতে পেরেছি। তার জীবনের কোন দিকটি তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? ধৈর্য এবং স্বপ্ন। শাকিব ভাইয়ের ভয়ঙ্কর ধৈর্য, পুরো জেন মোডে চলে যেতে পারে সে। হ্যাঁ, একেবারে মানে আমাদের হয় কি, আমাদের জীবনে ছোট 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 কিছু প্রবলেমস হলেই আমরা একদম হাউকাউ করে ফেলি, মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যাই, এরকম। কিন্তু শাকিব ভাইকে দেখেছি হি ইজ ভেরি ইনডিফারেন্ট। ওনার খুব ভালো সময়, ব্লকবাস্টার হিট সিনেমা, উনি জেন, উত্তেজনা লাগে। হ্যাঁ, উনি একদম জেন। ভাইয়া আপনার মুভি এরকম, এই হল মানুষগুলো এরকম বলছে, এরকম। ও তাই না? তাই, আচ্ছা, আল্লাহ। আবার দেখা গেল যে কোনো একটা সমস্যা হলো, সেটা দেশের হোক, পার্সোনাল হোক, হোয়াট এভার, ভাইয়া এরকম হয়ে গেছে, তাই না? জেন। তো আসলে জীবন পার করতে হলে এই ধৈর্য, এই পেশেন্সটা কি যে দরকার। বিশেষ করে মানুষ যখন অনেক ভালোবাসা পেতে চায় বা তোমার কথায় সাফল্য পেতে চায়, তাদের জন্য ধৈর্যটা অনেক বড় ব্যাপার। আর শাকিব ভাই এত বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্নগুলো আমাদের কাছে ইম্পসিবল মনে হয়। যেমন ধরো কোভিডের সময় ভাইয়ার সাথে যে কথাগুলো হতো, তখন ভাইয়া যা বলতো ইম্পসিবল মনে হতো যে ধুর ভাইয়া এগুলো বারে বারে বলছে, এগুলো কোনোদিন হবে, বাট হচ্ছে। ভাইয়া এখন যে কাজগুলো করছে, যে স্কেলে বাংলা সিনেমা যাচ্ছে, একা শাকিব খানের রেমুনারেশন যা হচ্ছে, এবং তারপর ধরো তুফান, প্রিয়তমা থেকে শুরু করে এরপর যে একটা তুফান হলো সিনেমাগুলোর, এটা তো আসলেও তার আগের বছর কেউ ভাবেনি। সো উনার বড় বড় স্বপ্নগুলোকে মনে হয় যে স্বপ্ন দেখলে আসলে বড়ই দেখতে হয়, এই রকমই দেখতে হয়। ছোট ছোট স্বপ্ন দেখলে ইটস ইজিয়ার ফর ইউ, তুমি নিজেকে চ্যালেঞ্জ করলে না।
তোমার স্বপ্নগুলো নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। তো এই দুটো জিনিস আমি তার কাছে শিখি। উনি যেভাবে ধ্যান জ্ঞান সিনেমা এবং বাংলাদেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি ব্র্যান্ডিং করা, দেশের বাইরে বাংলাদেশি সিনেমাকে তুলে ধরা, ব্যাপার হচ্ছে তুমি শুধু আর্ট দিয়ে ব্র্যান্ডিং করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আর্টের সঙ্গে তুমি আরও জিনিস যখন এটার সঙ্গে সংযুক্ত করবে, একটা ভালো গানকে তুমি যদি অ্যাডভার্টাইজ না করতে পারো, প্রমোট না করতে পারো, বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের বাইরে নিয়ে না যেতে পারো, যে জিনিসটাকে সুন্দর করে একটা মোড়ানো একটা চকলেটটাকে না দিতে পারো, তাহলে অনেকে হয়তো জানবেই না যে এমন সুন্দর একটা গান হয়েছে বা একটা এত মজার একটা চকলেট আছে, রাইট? সো শাকিব ভাই যেটা করে আমার মনে হয় যে জিনিসটাকে সুন্দর করে দেশের বাইরে উপস্থাপন করতে পারে, সত্যি তাই, এবং করেছে। সো এবং তার যেটা বললাম যে খাওয়া পড়া ঘুম ধ্যান ধারণা সব কিছুতে সিনেমা 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 সিনেমা। উনি একটা কথা বলে যে একটা দেশের গান আগায় তখনই, মিউজিক ইন্ডাস্ট্রি আগাবে তখনই যখন ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক সমৃদ্ধ হবে, কারণ এটার সাথে ওটা রিলেটেড, কানেক্টেড। সো উনি সবসময় সিনেমাটাকেও বিগ স্কেলে ভাবে এবং গান তো অবশ্যই। শাকিব খান এবং গান দুটো জিনিস নিয়ে কিন্তু কথা বলছি। তো শাকিব খানকে উৎসর্গ করে তুমি কি দুটো লাইন শোনাবে আমাদের? আমার ওনার সিনেমায় গাওয়া সব গানই তাকে উৎসর্গ। সব তো আমরা শুনবো না, আমরা জাস্ট আলাদা করে কোনো একটা গান। ও চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়ে, অভিমানে আবদারে মায়াতেও ছড়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমি প্রিয়তমা, গানের প্রিয়তমা। অনেকে বলে মিডিয়ায় বন্ধুত্ব হয় না, তুমি কি কথাটার সঙ্গে একমত? সবাই তো আসলে কলিগস, আমাদের তো আসলে এটাও বুঝতে হবে যে কারোর সাথে আমার পরিচয় হলে সে তো আমার বন্ধু না, সে আমার পরিচিত। কারোর সঙ্গে কাজ হলেও সে আমার বন্ধু না, সেটারও একটা নাম আছে, সে আমার কলিগ। সো বন্ধুত্ব হওয়া আসলে, বন্ধু অনেক বড় ব্যাপার। সবাই এই নামটা পাওয়ারও যোগ্য না। সো মনে হয় না ওইভাবে বন্ধু হয়, বাট আমি এটা বলতে পারি জীবন আমার ভালো একজন বন্ধু। এবং আমি সেরা কণ্ঠের পরপর যখন কাজ শুরু করেছি, আমার প্রফেশনাল কাজ যখন শুরু করেছি, জীবনের অনেক সহযোগিতা, অনেক উৎসাহ আমি পেয়েছি, অ্যান্ড আই এম সো গ্ল্যাড। থ্যাংক ইউ। মিডিয়ায় কার সঙ্গে তোমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়? অলমোস্ট সবার সঙ্গেই যোগাযোগ হয়, বাট তুমি একটু জানো যে আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। আমি নিজের থেকে কথা বলা, যোগাযোগ করা, আড্ডায় যাওয়া, দেখা করে এগুলো একটু শুরু থেকেই পারি না। আমি আমার নিজস্ব একটা দুনিয়ায় থাকি, প্রয়োজন হলে যাই, বা কেউ যদি দেখা করতে চায় বা কেউ নক করলো, কই আছো, কী করছো, তখন আলাদা ব্যাপার। বাট নিজ তাগিদে আমি খুবই শাই এবং ইন্ট্রোভার্ট টাইপের। সো ওইভাবে। মিডিয়া থেকে তুমি কোন জিনিসটা শিখেছো? এই ইন্ডাস্ট্রিটা তো আসলে আমার কাজের ক্ষেত্র, এটা আমার অফিস, রাইট। সো অফিসে গেলে তো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়, দেখা হয়, তাদের সবার কাছ থেকে ভালো মন্দ দুটাই পাওয়া যায়। তো ভালোটা রাখতে হয়, মন্দটা ভুলে যেতে হয়। তোমার কাছে ভালোবাসার মানে কি? এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন। কিন্তু তুমি এত কথা জানো এবং এত সুন্দর করে বলতে পারো, তোমার কাছে তো একদম সহজই। না, আমি আসলে তাই বলি যেটা আমি মনে করি। সো আমার কাছে ভালোবাসাটা কি,
আমি পরিপূর্ণ একজন ভালোবাসার মানুষ। আমি খুব ভালোবাসতে ভালো লাগে, আমার পছন্দ করি, যা দেখি ওইটার পজিটিভ দিকটাই দেখতে আমার ভালো লাগে। সো আমার কাছে মনে হয় যে আসলে ভালোবাসার সব কিছুই, একটা শিশু কিন্তু যখন জন্মায় ঘৃণা চিনে না, কিন্তু না, শুধু ভালোবাসাটা চিনে। হ্যাঁ, তো সব কিছুই আসলে ভালোবাসা। এর মধ্য থেকে হয়তো আমরা কোনো জিনিসে কষ্ট পাই বা নেগেটিভিটি আসে, শুধু সেটাই ভালোবাসা না, অথবা সেটা ভালোবাসার অন্য রূপ। কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুই ভালোবাসা। বাহ। প্রথম প্রেমে পড়েছো কখন? জীবন প্রথম প্রেমে পড়েছি কখন? স্কুলে, কুয়েতের স্কুলে। কোন ক্লাসে পড়ো তখন? আই থিঙ্ক 9-এ। আচ্ছা। ও কে, ওটা কেরালার একটা ছেলে, আমার একটা ইয়ার সিনিয়র ছিল। ওর ওটা কত বছর ছিল বা তোমাদের ওর হয়ই নেই, ওটা যে প্রেম ছিলই এরকমই আর কি। আচ্ছা, একটু এইটুকু। প্রথম প্রেমের কথা বলছিলে, তোমার জীবনে মোট কতগুলো প্রেম এসেছে? গুনিনি। এতগুলো হবে? হবে, নিশ্চয়ই হবে। ওকে। তোমার স্বামী মানে মঞ্জুর কাদের জিয়া, আমাদের জিয়া ভাই, তার সাথে তোমার পরিচয়ের কথাটা মনে আছে? পরিচয় একদম প্রথম দেখা হয়েছিল কোথায়? দেখা কোনো একটা প্রেস কনফারেন্সে। আচ্ছা। আমার কোনো কাজের না, ফোনে পরিচয় হয়েছে যে উনি অমুক জায়গায় আছেন, এইটা সেটা, কিন্তু দেখা হয়েছে কোন একটা প্রেস কনফারেন্স। ওকে। এভাবেই পরিচয়। তোমরা মানে কিভাবে বিয়ের সিদ্ধান্ত নিলে যে তোমরা বিয়ে করবে? এটা তো একটা কঠিন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কিভাবে আসতে পেরেছো এত সহজে? সহজ এই জন্য ছিল যে আমার আব্বা তখন জীবিত ছিলেন। তো আমার আব্বা যেহেতু কুয়েতে আমাদের আসা যাওয়া, তো আব্বু খুব চাপ দিচ্ছিল যে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। সো এবং তখনই মঞ্জুর কাদের জিয়ার সঙ্গে আমার একটা বন্ধুত্ব, আমরা খুব ভালো ফ্রেন্ডস ছিলাম, ও আমি বর্ণ। তো আমাদের প্রায় প্রতিদিনই আড্ডা হয়, আর ও তো একই এলাকায় থাকে, আমরা একই জায়গায় থাকি আমরা। সো আমাদের আড্ডা দেয়া, দেখা হওয়া, এটা খুবই ফ্রিকোয়েন্ট ছিল, ঘুরে বেড়ানো। সো আমার কাছে মনে হলো যে অচেনা কারোর সঙ্গে জীবনটাকে নিয়ে গ্যাম্বল করার চেয়ে একটা চেনা মানুষের সঙ্গে জীবনকে নিয়ে গ্যাম্বল করি, তাহলে হয়তো অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে না, এরকম তো ছিল। সো এই জন্যই বন্ধুর সঙ্গে বিয়েটা হলো। আচ্ছা, তার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তার সব কিছু ভালো লাগে, মানে A to Z। ঝগড়াঝাটি হয় না? হ্যাঁ, অবশ্যই কি হয়। নিয়ে হয় বেশি? ঝগড়া হয়, ঝাঁটি হয় না। মানে ও ঝগড়া করে না, আমি ঝগড়া করি। আচ্ছা। আমি ঝগড়া করি, ঝগড়া মানে আমি বলে যাই এটা কেন হলো, তুমি কথার উত্তর দাও, বলো এখানে এটা খুললা না কেন বা এখানে গেলা না কেন। ও চুপ করে বসে থাকে, ও জানে যে একটু পরে আমার মাথা ঠান্ডা হয়ে যাবে। সো তখন সব কোয়েশ্চেনের উত্তর ও সুন্দর করে দিতে পারবে। সো এই জন্য আমি যখন উত্তেজিত তখন ও কোনো কথা বলে না, ও চুপ করে বসে থাকে। তখন আমি যখন জিজ্ঞেস করি যে কথা বলো, এম আই টকিং টু আ ট্রি, তখন বলি একটু পরে আমি বলতেছি, অসুবিধা নেই, তুমি পানি খাবা, বসবা, ঠান্ডা হও, মাথা ঠান্ডা করো। তখন আমি অটোমেটিকলি মাথা ঠান্ডা করে ফেলি। সো ঝগড়া হয়, ঝাঁটি হয় না, বাট যেগুলো হয় এগুলো এত সিলি বিষয় হয় যে পরে হাসি, কেন করলাম এটা, কেন হলো, শুধু শুধু। ঝগড়া করে দুজন কতদিন সর্বোচ্চ কথা বলো না? না, এরকম হয় না, কথা বলে ফেলি। প্রতিদিনই কথা হয়? আমরা খুব বেহায়া টাইপের দুজন, কথা বলে ফেলি। হ্যাঁ। এক হচ্ছে যে সংসারের প্রয়োজনে কথা বলতেই হয়, তুমি অফিস থেকে আসার সময় এটা নিয়ে এসো। আর আরেক হচ্ছে যে আমি হাইলি ওর উপর রিলায়েবল, ও হাইলি আমার উপর রিলায়েবল। ছোট্ট থেকে ছোট্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করি। মানে সেটা আমার একটা শাড়ি কেনা থেকে শুরু করে, ওর একটা কথা লেখা থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় একটা কথা লেখা থেকে শুরু করে, আমরা পছন্দ করি একজন আরেকজনের সঙ্গে কনসাল্ট করতে। তো সো কথা বন্ধ আর থাকে না, এটা আর পারি না, এটা হয়ে যায়, দুজন কথা বলে ফেলি। সমাজের কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি ভাবায়? সমাজের জন্য যে আমি কিছু করতে পারি না, এটা খুব ভাবায়। যে একসময় মনে হতো যে আমার আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দাও, আমাকে অনেক টাকা দাও, আমি এটা করতে চাই, এটা করতে চাই। কিন্তু আমার কাছে মনে হয় যে টাকা আসার পরেও বা ক্ষমতা আসার পরেও আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, বলতে পারি না।
এটা আমাকে খুব ভাবায়। আমি যেটা বলছিলাম যে সমস্যা, যে আমাদের নানা রকম সমস্যা তো অনেক, এবং আমার কাছে গোড়ার সমস্যা মনে হয় আমাদের শিক্ষা। আমি একদম শুধু আমাদের দেশেও সমস্যা, আমাদের সমাজের সমস্যা যদি বলি, আমাদের শিক্ষার এত অভাব। প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না শুধু, সেটা তো অবশ্যই। আমাদের পরিবার থেকে যে শিক্ষা, ছোটবেলা থেকে যে শিক্ষাটা পাওয়ার কথা, আমাদের বাবা মার সে পর্যাপ্ত শিক্ষাটা নেই, যে কারণে আমাদের নেই। এটা জেনারেশন টু জেনারেশন হয়ে আসছে। সো এটার ভীষণ অভাব। এটা নিয়ে যদি কাজ করা যেত খুব ভালো হতো। আমি নিজে যে কারণে আমার রিসার্চের অংশ করেছি বাচ্চার বিকাশ, কারণ আমার কাছে মনে হয় যে তুমি যদি গোড়া থেকে শুরু করো তাহলে তুমি কিছুটা সমস্যা সমাধান করতে পারবে। রাইট। সো গোড়াটা হচ্ছে শিশুরা। তো সঙ্গীত এবং শিশুকে নিয়ে যে কারণে আমি রিসার্চ করছি যে শিশু বিকাশে আমরা আরও কি ভূমিকা রাখতে পারি বা কি করতে পারি। সবচাইতে নেগলেক্টেড আমাদের দেশে সেটা হচ্ছে তোমার শিশুদের নিয়ে, তাদের হেলথ, তাদের রাইটস যা যা আছে সেগুলোতে নাই। এডুকেশন, হেলথ, সিকিউরিটি কোনো কিছুই নাই। সো সেটা একদম নীতি নির্ধারক পর্যায় থেকে শুরু করে, বাসা থেকে শুরু করে কোথাওই নাই। সো সেটা আমার কাছে অনেক বড় একটা প্রবলেম। এটা আমারও খুবই ভালো লাগছে যে তুমি শিশুদের নিয়ে এভাবে কাজ করছো, এবং তুমি শিশুদের নিয়ে গানও করেছো। আমি নিজেও তোমাকে একটা গান লিখে দিয়েছি, আমার যেটা মনে আছে। ডিটেইলে বলো তুমি কিভাবে এটাকে গবেষণার অংশ হিসেবে নিয়েছো, এবং এখানে কি কি করেছো, কি কি শিখেছো এখান থেকে। একটা সিম্পল জিনিস আমি শুধু একটু বলতে চাই, দেখো এটা অনেকেই জানে, আবার অনেকে আমার মতো নাও জানতে পারে, আমি তো জানতাম না। সেটা হচ্ছে আমাদের জীবনে আমরা গড়ায়ও কত, আমাদের 65 থেকে 70 হবে হয়তো। এইরকম একটা মানুষের 70 বছর বয়সে তার সারা জীবনের ব্রেইন ডেভেলপমেন্ট হয় কিন্তু 95% হয়ে যায় প্রথম 5 বছরে। 5 বছর থেকে বাকি যে বয়সটা 70 পর্যন্ত হয় মাত্র 5%। এই 5 বছর সময়টা তাকে আসলে পরিচালিত এই 5 বছরের মধ্যেই শিশু যা যা শিখে, যা যা নেয়, যা যা পায়, তার সারা জীবন ওটার উপরে ভিত্তি করে বাকি 5% তার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে, এক্সপিরিয়েন্স থেকে সে পায়। তার মানে তুমি বুঝতে পারছো যে বাচ্চার প্রথম 5 বছর কতটা ইম্পর্ট্যান্ট। এখন তুমি আমাকে বলো বাংলাদেশে বাচ্চার এই প্রথম 5 বছর কতটা নেগলেক্টেড। সত্যি তাই। পুষ্টি বলো, তার এনভায়রনমেন্ট বলো, হ্যাঁ, কোনো কিছুই বাচ্চা, এই দেশের বাচ্চারা পায় না। এই দেশটা শিশুদের জন্য এই মুহূর্তে একটা লিভিং হেল। একদম তাই। বাচ্চাদের রাইটসের কোনো কিছু এখানে নেই। প্রাথমিকটা আমাদের দেশের গভর্নমেন্টরা প্রাথমিক নিয়ে ভাবেই না এবং খুব নেগলেক্ট করে। সো আমার অনুষ্ঠান যদি কেউ দেখে থাকেন, তারা যারা পলিসি মেকার্স আছেন, তাদেরকে আমি খুব খুব মানে অনুরোধ করবো, আমি আসলে হাত জোর করে অনুরোধ করব যে প্লিজ আপনারা এই ব্যাপারটা সিরিয়াসলি নেন। কারণ আমার দেশ নিয়ে যদি আমি ভাবি, দেশের একজন সুনাগরিক সেই মানুষটি হবে যার এই শিশুকালটা মজবুত হবে। একদম যেটা বলছেন, মানে গোড়া, শেকড়, সেটা যখন মজবুত হবে, সে আমার একজন গুড সিটিজেন হবে। ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি, সার্বিকভাবে, হোলিস্টিক্যালি সে মানুষটা তখন আমার দেশকে দিতে পারবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা বাচ্চাদের প্রতি নজর দিই। তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও? শিশুদের জন্য নিরাপদ একটা বাংলাদেশ দেখতে চাই। এটা তো বলছিলে, যদি এটাকে আমরা একটু বড় করে বলো। অ্যাবসলিউটলি, আমি একমাত্র ওইটাই চাই। আমি একজন শিশু, তুমি খাওয়ানোর সময় মা দেখবে ফিডার দেওয়ার সময় 2-3 বার হাতের এখানে দিয়ে দেখে যে টেম্পারেচার ঠিক আছে কিনা, যেখানে সে শুবে সেটা ঠিক আছে কিনা। মা হসপিটাল থেকে আসার আগে সারা বাড়ি পরিষ্কার করা হয় ডেটল দিয়ে। কি দেখে যে সব কিছু তার আশেপাশে ঠিক আছে কিনা, তবেই শিশুটাকে সেখানে রাখা হয়, খাওয়ানো হয়। দেশটাকে এরকম ঠিক হলে শিশুটা সুন্দর থাকবে। শিশুকে সুন্দর করতে হলে অটোমেটিকলি আমাকে দেশকে সুন্দর করতে হবে, সেটা সার্বিকভাবে সুন্দর করতে হবে। তো একজন শিশুর জন্য যে দেশটা সঠিক, তখন আমি মনে করবো যে হ্যাঁ, তখন ঠিক আছে। এমন একটি দেশের স্বপ্ন আমি দেখি। তোমার কি কখনো রাজনীতিতে আসার ইচ্ছা আছে? না, মানে
আমার ইচ্ছা থাকলেও আমি পারবো না, রাজনীতির জন্য আলাদা কিছু স্কিল লাগে, ওগুলো মনে হয় আমার নাই। সো ইচ্ছা তো নাই, আমি পারবো না। কিন্তু তুমি তো একজন লিডার, তুমি যেখানে যাও তুমি সেখানে নেতৃত্বই দাও বলা যায়। বিশেষ করে তোমার ভোকাল, তোমার অ্যাটিটিউড এবং হচ্ছে তোমার পজিটিভিটি, তোমার এনার্জি, তোমার পাওয়ার, সব কিছু মিলিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি যখন অনেক বড় জায়গার নেতৃত্ব দিতে যাবে, তোমাকে কিছু ডিসিশনের ব্যাপারে খুব কঠোর হতে হয়, এবং কঠোর হয়ে এমন কিছু ডিসিশন নিতে হয় যেটা অনেকের পছন্দ নাও হতে পারে, তোমার নিজের পছন্দও না হতে পারে, বাট ইউ হ্যাভ টু। ওই কঠোর আমি না, ওটার জন্য অনেক বেশি স্ট্রিক্ট হতে হয়, এবং আমি এরকম স্ট্রিক্ট না, আমি খুব মন নরম টাইপের একজন মানুষ। সো এটা আমাকে দিয়ে মনে হয় না পসিবল। তুমি কখন হাসো? অলমোস্ট সারাক্ষণ, বিরক্ত না হলে। কখন কাঁদো? আমার রাগ হলে খুব কাঁদি, কষ্টে তো অবশ্যই, আর যায় না মাঝে কাঁদি। সর্বশেষ কবে কান্না করেছো মনে আছে? মনে হয় লাস্ট উইক। আচ্ছা, বলা যাবে কেন? আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে একটা, আসলে মানুষ মনে করবে যে এটা মনে হয় বলার জন্য বলছে, বাট অ্যাকচুয়ালি একটা সোশ্যাল মিডিয়া পোস্টে আমি দেখলাম একটা আয়াত এসেছে, সেখানে বলেছে যে আল্লাহর কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি অপছন্দের, যখন সে মনে করে, কোনো বান্দা যখন মনে করে যে আল্লাহ তাকে মাফ করবে না, এটা তার খুব অপছন্দের। তিনি এত বড় ক্ষমাশীল এবং এত দয়ালু যে আমি মনে করতেছি, উফ, আমি এত পাপ করি যে আমাকে আসলে আল্লাহ মাফ করবে না, আমি আর নামাজে না দাঁড়াই, আমি নির্লজ্জের মতো মাফ চাবো। তো এটা যখন কোনো মানুষ মনে করে, তখন আল্লাহ এটা অপছন্দ করে। তো এই আয়াতটা দেখে আমি জানি না কেন, একটা গভীর রাতে বসে বসে আমি ফেসবুক দেখছিলাম, তো আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তোমার এরকম মাঝে মধ্যে আমি নিজে তোমার এই টাইপের জিনিস শেয়ার করতে তোমাকে দেখি, শুধু এইটা না, মানে নানা রকমের টাইপের আমার প্রোফাইলে থিংকিং টাইপের জিনিস করি। শেয়ার করো। সো এটা আমাকে খুব গভীরভাবে করেছে যে আমরা যতই যাই করি না কেন, উই মাস্ট গেট ব্যাক টু হিম। হ্যাঁ, এবং এটা ভাবি যে আর উপায় নাই, আসলে এটার ক্ষমা পাবো না, বারবার পাপ করছি। সো কিন্তু ওটা না, ওই আয়াতটা আমাকে কাঁদিয়েছিল। কিন্তু তুমি নিজেই বলছিলে যে রেগে গেলে কান্না করো, রেগে গেলে আর কি করো? রেগে গেলে কান্নাই করি, রেগে গেলে আর কিছুই করি না, খুব কান্না পায়। কিন্তু তোমাকে দেখে তো মনে হয় মনে সব ভেঙে চুরমার করে ফেলো, তাই না? হ্যাঁ, ছোটবেলায় করতাম, এখন আর করি না। এখন মানে রাগ কি, এখন তো অভিমান হয় আসলে, তো অভিমান থেকে আমার আর কিছুই না, কান্না পায়, দ্যাটস ইট। তুমি কি কখনো মিথ্যা কথা বলো? হ্যাঁ, আরে মানুষ মালিক তো মিথ্যা কথা বলবে। কেউ যদি বলে যে আমি মিথ্যা কথা বলি না, ওইটাও তো মিথ্যা কথা। কোন মিথ্যাটি বলার পর খুব অনুশোচনায় পড়েছ, মনে হয়েছে যে এটা আমি না বললেও পারতাম? সম্ভবত আমার কোনো একটা কাজিনকে ও বারবার বাইরে নিয়ে যেতে বলছে, এবং সেদিন আমার যেতে ইচ্ছা করছে না, সো ওকে বলে দিছে আমার একটা কাজ আছে, যেতে পারবো না। পরে ওর মন খারাপ দেখে আমারও মন খারাপ হয়েছে, আরে এটা না বলে ওকে নিয়েই যেতে পারতাম আমি। আমার কাজিনরা আমার আসলে কলিজার টুকরা, ওদের নিয়ে টাইম স্পেন্ড করতে আমার খুব ভালো লাগে। আমি কিছু দেখেছি। হ্যাঁ, সো মাঝে মাঝে ওরা যখন আবদার করে, আমি ট্রাই করি সব আবদার ফুলফিল করতে, মাঝে মাঝে পারি না, সো তখন খারাপ লাগে। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। কোন সত্যটি বলার পর ঝামেলায় পড়তে হয়েছিল? কখনো না, আমি সত্য বলাতে কোনোদিনও ঝামেলায় পড়িনি, আমার কাছে ঝামেলা মনে হয়নি। হয়তো যারা ঝামেলা করার চেষ্টা করেছে তারা মনে করেছে বিশাল বড় ঝামেলা করে দিলাম, বাট আমার কাছে ঝামেলা মনে হয়নি। কোন গানটি গাওয়ার পর মনে হয়েছে ইস, গানটা না গাইলেও পারতাম? আমি গান গাওয়ার আগে সব সময় ভাবি, গান গাওয়ার পরে আর সেটা নিয়ে ভাবি না। তুমি জানো যে আমি খুব লিরিক্যাল পারসন, আমার লিরিক পছন্দ না হলে আমি গান গাই না। এর মধ্যেও আমি 2টা গান রিজেক্ট করেছি লিরিকের জন্য, সেটা একদম আমাদের এই লিস্টের শীর্ষস্থানীয় শিল্পী গেয়েছে, আমি গাইনি। কারণ আমার কাছে মনে হয় যে আমি যেটাই গাইছি এটা পৃথিবীর বুকে আমার একটা ফুটপ্রিন্ট, একটা রেকর্ড থেকে যাবে। আমার এই ফুটপ্রিন্টটা আমি এমন কিছু রাখতে চাই না যেটা আমি ওন করি না। রাইট। আমি আমার সবগুলো কাজ ওন করি, কারণ আমার সবগুলো কাজ আমার পার্সোনালিটিকে ডিফাইন করে। নারী কিসে আটকায়?
এটা তো জানা মুশকিল আসলে। তো আমার কাছে মনে হয় যে যত্নে আটকায়। যত্ন আটকে। যত নারীকে যদি কেউ যত্নটা দিতে পারে, সময় দিতে পারে, সে আটকাবেই। আর কোনাল কিসে আটকায়? ভালোবাসায়, গানে, এই মায়া। দুটাতে। ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করো? দেখি মঞ্জুর কাদের জিয়া কোথায়, সে কি রেডি হচ্ছে, চলে গেছে অলরেডি নাকি এখনও আছে। যদি থাকে তার নাস্তাটা রেডি করা, আর যদি সে চলেই যায় ফোন বের করে তাকে জিজ্ঞেস করো তুমি চলে গেলা কেন, আমাকে ডাকলো না কেন। খেলে না কেন? হ্যাঁ, এগুলা। তুমি অসংখ্য শ্রোতার ভক্তের প্রিয় গায়িকা, তোমার প্রিয় গায়িকা কারা? মানে একজন শিল্পীর কাছে, একজন ভোকালিস্টের কাছে এই প্রশ্নটা মানে উত্তর তো এন্ডলেস, অনেক। দেশের মধ্যে যদি বলি আমাদের দুই দিকপাল, সাবিনা ম্যাডাম, রুনা ম্যাডাম, তারপর হচ্ছে শ্রদ্ধেয় ফরিদা ইয়াসমিন, ওনার ভয়েস আমার খুব ভালো লাগতো। নিনা হামিদ, উনি কিন্তু পল্লীগীতি চমৎকার গাইতেন, আমার খুব ভালো লাগে। আবিদা আপা, কনক চাপাপা, সৈয়দ আব্দুল হাদি স্যার, সুবীর নন্দী স্যার। সুবীর নন্দী স্যার তো আমার মেন্টর ছিলেন, উনি আমাদেরকে গ্রুম করিয়েছিলেন সেরা কণ্ঠে শুনে। রফিকুল আলম স্যার, তারপর বাপ্পাদা, এন্ড্রু কিশোর দা, তারপর হচ্ছে এলিটা আপু, ন্যান্সি আপু, আমার ভীষণ প্রিয় একটা ভয়েস। কনা আপু, রমা আপু, কানিশ সুবর্ণ আপু, মেহরিন আপু, এন্ডলেস। ইমরান, হাবিব ভাই, জেমস ভাই, মানে এভরিবডি আসলে ওভাবে আলাদা করে বলার, বালাম ভাই। সো দে আর অল মাই ফেভারিটস। আরও আছে, মানে জাস্ট কয়েকটা নাম বললাম আর কি। হ্যাঁ। তোমার শত্রুকে? আমি নিজেরটা যখন আমি বুঝতে পারি না, যেটা করা উচিত সেটা যখন করতে পারি না, আমার শত্রু তো আমি। প্র্যাকটিস করা দরকার প্র্যাকটিস করছি না, পড়াশোনা করা দরকার করছি না, যেটা যখন করা উচিত সেটা করছি না, সো আমি তো আমার শত্রু অবশ্যই। গান গাওয়ার সময় তুমি কাউকে ফলো করো? হ্যাঁ হ্যাঁ, কাকে? অনেককে। আমি রুনা ম্যাডামকে ছোটোবেলা থেকে ফলো করছি, তার শুধু গায়কী না, তার প্রেজেন্টেশন, পারফরমেন্স। আমি অনেক গানে ন্যান্সি আপুর গায়কী ফলো করি। দেশের বাইরেটা বলছি না, আমি শুধু দেশেরগুলোই আপাতত বলছি। আমি স্টেজ পারফরমেন্সে আঁখি আপুর অনেক কিছু ফলো করার চেষ্টা করি। সো সাবিনা ম্যাডামের রোম্যান্টিক গানগুলোর গায়কী, সেগুলো ফলো করার চেষ্টা করি। দেশের গায়ক গায়িকা এবং হচ্ছে যাদের কথা বলছে, তোমার বাহিরের যদি বলি, দেশের বাইরে তোমার? অনেকের গানই শোয়া হয়। আমি ইন্ডিয়াটা বলি শুধু, পার্শ্ববর্তী দেশ যেহেতু, এবং আমরা খুব হেভিলি কানেক্টেড ওটার সঙ্গে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, মোনালি ঠাকুর, সুনিধি চৌহান, তারপর হচ্ছে পাপন, আরও অনেক নাম আছে তাদের। জুবিন। হ্যাঁ, জুবিন গার্গ, নোটিয়াল। হ্যাঁ, নাইস। হ্যাঁ। কোন কাজটি করতে তোমার ভালো লাগে না তারপর করতে হয়? কারোর প্রতি আমার কোনো রকমের নেগেটিভিটি থাকলে তার সঙ্গে হেসে হেসে কথা বলা বা ভনিতা করা, আসলে আমার ভনিতা করতে ভালো লাগে না। কিন্তু আমার কাছে মনে হয় যে জীবনে চলার পথে তোমাকে প্রেজেন্টেবল হতে হয়, এবং প্রেজেন্টেবলের আরেকটা ওয়ে হচ্ছে ভনিতা, হিপোক্রেসি। সো এটা আমার একদম পছন্দ না, যে তার সঙ্গে আমি নর্মালি কথা বলবো, নর্মাল একটা চেহারা নিয়ে নর্মাল থাকবো। এটা তো আসলে আমি এটা ভাবছি না, বা আমার মনে মনে তো আমি নর্মাল না। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে বা আমাকে নর্মাল বিহেভ করতে হচ্ছে এমন একটা এনভায়রনমেন্টে যেখানে আমি নর্মাল না ভিতরে, এটা আমার ভালো লাগে না। তোমার জীবনে এমন কোনো ভুল আছে যেটা তুমি পরে সংশোধন করতে চেয়েছো কিন্তু পারো না? কিছু ভুল থাকে? হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে আসাটা আমার একটা ভুল ছিল, এবং এটা আর সংশোধন হবে না। এটা অবশ্য তোমার চাইলে তুমি সংশোধন করতে পারো, তুমি আবার চলে যেতে পারো না, কিন্তু আমি সেই সময়টা আর ফিরে পাবো না। সো আমার পর আমার পরিবার এখানে চলে এসেছে, তো মাঝে মাঝে এটা মনে হয় যে হয়তো এই ডিসিশনটা আমার ভুল ছিল। তোমার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কী ছিল? হাস্যকর, বাজে, নোংরা, মিথ্যা গুজব আমাকে নিয়ে মানুষ একটু বেশি করতে পছন্দ করে। এটা আমি আগে ভাবতাম কেন করে, পরে এটা অনেকগুলো কারণ বের করেছি। মানুষ তাদেরকে নিয়ে এগুলো করে। এক, যারা তাদের মতো হতে চায় কিন্তু পারে না। দুই, তাদেরকে পেতে চায় কিন্তু পায় না। আর তিন, তাদের অবস্থানটা তাদের পছন্দ হয় এবং ওই রকম তারা চায়,
কিন্তু তাদের হচ্ছে না, তখন কি করবে? ওকে ছোট মনে মনে আর কি, ওর এটা হয়নি, এটা ভেবে নিজের অবস্থানকে ভালো ভাবা, বাহ, আই এম বেটার দেন হিম অর হার। সো এই 3টা কারণে যেহেতু, সো তখন আমি মেনে নিছি যে আরে ইটস ওকে, হ্যাঁ তুমি আমার চেয়ে অনেক কি বলবো, মেন্টালি কিংবা সব দিক দিয়ে তুমি হয়তো কোনো একটা ঘাটতিতে আছো, সো তুমি এটা ভেবে শান্তি পাচ্ছ, শান্তি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো, শান্তি নাও। তোমার কাছে জীবনের অর্থ কি? যাপন করা, খুব কম সময়ে এটাকে সবচেয়ে সুন্দর করে তুমি যতটুকু পারো ওইভাবে যাপন করা, ওইটাই জীবন। আর সৌন্দর্যের সংজ্ঞা দেবে কিভাবে? যা কিছু আমার কাছে ভালো তাই সুন্দর। বিপদে পড়লে সবার আগে কাকে ফোন করো? মাকে, হাজবেন্ডকে, সবার আগে আসলে মঞ্জুর কাদের জিয়াকে ফোন করি। কোন ব্যান্ডের কনসার্ট জীবনে একবার হলেও দেখতে চাও? সবাই আমাকে পচাবে এটা বললে। বলো। বিটিএস। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। না, ইচ্ছা থাকতেই পারে। কোনাল এ পর্যন্ত কতগুলো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছে? অনেকগুলা, মানে বেশ কয়েকটা। আমি আসার পর থেকেই পেয়েছি, মানে তুমি তো একটা সিনেমায় অভিনয় করেছো। ওটা তো একদমই ক্যামিও, হোয়াটএভার, কিন্তু আসো তুমি সিনেমাতে। হ্যাঁ, লাল টিপে। এর মধ্যে যদি বলি যে এই সিনেমা ছিল যেগুলো রিলিজ হয়েছে, তোমার অভিনয়ের প্রস্তাব ছিল, সিনেমাগুলো মুক্তি পেয়েছে, এরকম কোনো কাজ? আমার অনেকগুলোর নামও জানা নাই, মনে নেই, বা প্রজেক্ট শেষ পর্যন্ত হয় না, যেহেতু তুমি রাজি হও না। প্রজেক্ট হয়েছে, আমার শ্রদ্ধেয় রাজ্জাক আঙ্কেল বলেছিল, ওটার নাম কি, জ্যোৎস্না কাহিনী বা এরকম কিছু একটা, ওটার মধ্যে অ্যাক্টিং করতে, আমি করিনি। তারপরে শ্রদ্ধেয় সুহানুর রহমান সোহান ভাই কোনো একটা সিনেমার জন্য বলেছিল, আমি তো নামও জিজ্ঞেস করিনি। রেদওয়ান রনি ভাই বলেছিল, সম্ভবত ওটা চোরাবালি ছিল অথবা অন্য কিছু একটা, আমার নাম মনে নাই, সেটার জন্য ওটাও আমি করিনি। এরকম অনেক আছে। এখন পাও প্রস্তাব? হ্যাঁ, এখনো পাই। করবে কখনো সিনেমা? ইচ্ছা আছে? আমি তো আসলে অভিনয় পারি না, আমি পারলে হয়তো করতাম, বাট আমি পারি না যেটা, সেটা নিয়ে আর সিনেমা এত বড় একটা লগ্নির ব্যাপার, এখানে আমি কোনো প্রডিউসারকেও ফাঁসাতে চাই না হ্যাঁ বলে, কারণ মনে হচ্ছে উনি অনেক সুন্দরী, উনি একটু সিনেমাটা করলে ভালো হবে। সুন্দর দিয়ে তো আর্ট হয় না, আর্টটা করতে হলে তাকে আর্টিস্টিক হতে হবে, তার সে আর্টটা জানতে হবে। আমি তো জানি না, আমি হয়তো কখনো যদি সিনেমার অ্যাক্টিংটা শিখতে পারি, করতে পারি, মনে করি যে হ্যাঁ এখন হয়তো আমি ট্রাই করতে পারবো, হয়তো করবো, আপাতত তো পারি না, সো করবো না। উপস্থাপনায় তোমাকে দেখা যায় না কেন? আমি আর এনজয় করি না। কেন এনজয় করো না? সেটা জানি না, এনজয় করি না, আর হচ্ছে যে সময়টাও পাই না, আসলে মূলত সময়টা পাই না। সময়টা গানেই এত চলে যায়, সংসার, গান, পড়াশোনা, এগুলোতে এত সময় যায় যে এর বাইরে আসলে আর কিছু করার সময় হয় না, আর আমার কাছে ভালোও লাগে না। একটা গান গেয়ে আসলে পরে সেই গানটি আরেকজনের কণ্ঠে সিনেমায় গেল, এরকম ঘটেছে কখনো? এরকম কয়বার হয়েছে? 3 বার। কোন কোন সিনেমায় সেটা বলতে চাও? না, মিউজিক ডিরেক্টর বলতে পারি। বলো। শওকত আলী ইমন ভাই, বাপ্পা দা, আরেকটা কার ছিল, পিয়াল ভাই সম্ভবত, আরেকটা মনে নেই। কিছু মানুষকে তোমার এক শব্দে বর্ণনা করতে? রোনাল্ডো, গুরু, সাবিনা ইয়াসমিন, মেলোডি, কনক চাপা, প্লেব্যাক আর্টিস্ট, মিলা, রক স্টার, ন্যান্সি, উফ, বেস্ট, কুমার বিশ্বজিৎ, ভার্সেটাইল, বাপ্পা মজুমদার, বিনয়, হাবিব ওয়াহিদ, ওনার কণ্ঠ, মাখন, তাহসান খান, অলরাউন্ডার। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। কোনাল, আমাদের অনুষ্ঠানে, আমাদের সিটিজেন জার্নাল সেলিব্রিটি অ্যাওয়ার্ডে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। আমারও খুবই ভালো লাগলো, প্রিয় মানুষরা সবাই এখানে আছে। আমি সিটিজেন জার্নালের ভীষণ সাফল্য কামনা করি এবং আশা করি যে এই অনুষ্ঠানটিও তোমার হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাক, ইনশাল্লাহ। কোনালের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি,
তোমায় বাজাবো বাতাসে, অরণ্যের পাখি তুমি, তোমায় জোড়াবো ছায়াতে। হো হিমালয় শিখর তুমি আমার, আনন্দ তোমায় ছোঁয়াতে। মেঘের নৌকা তুমি, তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে।